পাকিস্তানি জাহাজের অস্ত্রগুলো কাদের হাতে পৌঁছে গেছে, কারা এগুলো ব্যবহার করবে, কাদের জন্য পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হলো যে পাকিস্তানি অস্ত্র এসেছে জাহাজে করে, আমি কিভাবে নিশ্চিত হলাম? ধোঁয়া দেখলে বোঝা যায় যে নিচে আগুন আছে। এটা যুক্তি নিয়ে যারা পড়েছেন, দর্শনে যারা পড়েছেন তারা জানেন। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই খবরটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমাকে এত রাতে খবরটা কনফার্ম করে আপনাদের বানাতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে রাত্রি 12:26। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন 12:26। হ্যাঁ বন্ধুরা, তো রাত্রি 12:26 এই মুহূর্তে যে খবরটি আমার হাতে লেগেছে না, সেটা সত্যি অনেক চিন্তার। মনে আছে আজ থেকে গতকালকে আর তার আগের দিন, মানে দুদিন আগে, এমনকি গতকালকে আমি আপনাদের ভিডিও বানিয়ে বলেছিলাম সেই ভিডিওতে যে পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের মাধ্যমে বাণিজ্যিক সমুদ্রপথে যে বাণিজ্যিক যে ব্যবসা, সেই ব্যবসা রুটের জন্য সমুদ্রপথকে খুলে দিয়েছে। তাদের বক্তব্য ছিল এটাই, সমুদ্রের মাধ্যমে ব্যবসাটা হলে দুই দেশের মাঝে বাংলাদেশেরও সুবিধা হবে, পাকিস্তানেরও সুবিধা হবে। কিন্তু সেই মুহূর্তে আমি আপনাদের বলেছিলাম যে দুই দেশের মাঝে যতই এটা বলে বা বিশ্বকে দেখানোর চেষ্টা করুক না কেন, এর পিছনে আছে অন্য একটা শক্তি আর অন্য কোনো কিছু কর্মক্ষমতা। এর পিছনে আছে অন্য কোনো একটা শক্তিদের হাত, আর এর পিছনে আছে অন্য কোনো প্ল্যান, যেটা আমি আপনাদের সামনে সম্পূর্ণ বলতে চেয়েছিলাম না, বাট ইশারাতে বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন সেটা কিন্তু সত্য হতে চলেছে। খবর বেরিয়ে আসছে এখন যে বাংলাদেশের তরফে আজ থেকে 2 দিন আগে পাকিস্তানের তরফ থেকে যে জাহাজটা ঢুকেছিল, যার উপর আমি আপনাদের গতকালকে ডিটেলস একটা ভিডিও বানিয়ে বলেছিলাম, সেই জাহাজ থেকে বাংলাদেশে কি কি ঢুকেছে জানেন? যেটা শোনার পরে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশ চাইছেটা কি। আমি আপনাদের বলে দিচ্ছি। তো বন্ধুরা, পাকিস্তান সাপ্লাই করেছে বাংলাদেশকে 40,000 রাউন্ড লং রেঞ্জ আর্টিলারি সেল। 40,000 রাউন্ড লং রেঞ্জ আর্টিলারি সেল, কোনো অন্য কোনো জিনিস নয়, 40,000 লং রেঞ্জ আর্টিলারি সেল। আরো আছে, এর সাথে আছে 40 টন আরডিএক্স, এর সাথে সাথে আছে হাই এক্সপ্লোজিভ 3000 কিলো। হ্যাঁ বন্ধুরা, এর সাথে সাথে আছে আরো অনেক গোলা বারুদ। বুঝতে পারছেন এত জিনিস কেন নিচ্ছে বাংলাদেশ? কিছু না বন্ধুরা, আমি আপনাদের আগেও বলেছিলাম বাংলাদেশের জিহাদিপনা যেভাবে বাড়ছে, বাংলাদেশ ভারতের সাথে বা যার সাথে হোক না কেন মাঝে মধ্যে আপনারা কনফ্লিক্টের খবর শুনতে পাবেন। এই সমস্ত অস্ত্রগুলো যে দেশের ভেতরেও ব্যবহার হবে, প্লাস এগুলো কিছুদিন পরে ভারতের খেলাফ ব্যবহার হবে। তবে আপনারা নিশ্চিত থাকুন, আমি খবরটা কনফার্ম হয়ে জানাচ্ছি। যদিও বাংলাদেশের কিছু মিডিয়া, বাংলাদেশের কিছু ইউটিউবার এটাকে ফেক বলে দাবি করছে, তাদের দাবি এটাও হতে পারে যে আমাদের যখন জাহাজ আসে সেটাকে আমরা চেক করে নিই। পাকিস্তানকে আপনারা ভালোভাবে চেনেন, হাতের দাঁত দেখানো একটা, খাওয়ানোর দাঁত কিন্তু একটা আলাদা থাকে, দুটো দাঁতের মধ্যে পার্থক্য থাকে। পাকিস্তান এরকম টাইপের কর্মকাণ্ডের জন্য আজ থেকে নয়, এর আগে থেকেই ভারতে কিন্তু এরকম টাইপের অনেকবার ধরেছে। এমনকি পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড থেকে শুরু করে নিউক্লিয়ার সমরাস্ত্রের সাথে যুক্ত অনেক জিনিসপত্র এর আগেও কিন্তু খবর উঠে এসেছিল। তাই এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যে সমস্ত মুজাহিদ বা জিহাদি তৈরি হচ্ছে, তাদের হাতে এই অস্ত্রগুলো খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। সামনের দিনে ভারতের সাথে বাংলাদেশের ছোটখাটো হোক বা বড় ধরনের হলেও কনফ্লিক্টের সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদের আগেও বলেছিলাম যে এর ওপর কিন্তু বড় একটি ভয়, পাকিস্তানের থেকে বেশি চিন্তিত পড়েছে কিন্তু ভারত। কারণ আপনারা জানেন এই সুযোগে জল ঘোলাতে মাছ যে কেউ ধরবে না তার কোনো গ্যারান্টি নেই। নিচে যদি ধোঁয়া থাকে, যদি আকাশে ধোঁয়া দেখেন, নিশ্চয়ই নিচে আগুন আছে। তো আমরা আকাশে ধোঁয়া দেখেছি, ধোঁয়া দেখে আগুন আমরা এখনো দেখিনি। আমরা ধোঁয়া দেখে বুঝেছি যে এইখানে আগুন আছে। কিভাবে? একটি জাহাজ আসলো, সেই জাহাজকে স্ক্যানিং করা হলো না কেন, কার সাথে, এবং কাদের কাদের বদলি করে দেওয়া হয়েছে সেটাও আমাদের জানা দরকার। যে বন্ধ থেকে কাকে এবং কেন বদলি করা হলো। এর আগে আমরা জানি একবার 10 ট্রাক অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তাই না? এবার আর ট্রাক না, জাহাজে ভরে আসতেছে, তাও পানি পথে। কোনো সন্দেহ নেই যে অস্ত্র এই পাকিস্তানি জাহাজগুলোতে অস্ত্র ছিল, কোনো সন্দেহ নেই। সন্দেহ করার কোনো সুযোগই নেই। কারণ না হলে স্ক্যানিং কেন করবেন না? ভয় কোথায়? আর
যেটা কোনো সরকারে কোনোদিন করতে সাহস পেল না। হঠাৎ করেই এই সরকার, তথাকথিত সরকার, এই এনজিওগ্রাম সরকারের উপদেষ্টারা এই সাহসটা কি করে পেল? আরো সন্দেহ নেই যে শুধু পাকিস্তান জড়িত নয়, এর পিছনে যে আরো কেউ কলকাঠি নাড়তেছে তাতেও কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। এখন এই যে পাকিস্তান অস্ত্রগুলো পাঠালো, তাদের একটা টুইট বাজারে ভাসতেছে, আমরা দেখলাম সেখানে লেখা আছে বাংলাদেশের সাথে আগস্ট মাসে চুক্তি হয়েছে, অস্ত্র পাঠাবে, অস্ত্রের চালান চুক্তি হয়ে গেছে। এই সরকার এই দেশে চাল, ডাল, নুন, তেল, চিনি, আলু, পেঁয়াজ, মরিচের দাম কমাইতে পারে না, গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারে না, সেই খোঁজ নেয় না, কিন্তু অস্ত্রের ঠিকই সন্ধান নিয়ে ফেলেছে। ওই যে আমাদের দেশে একটা নিয়ম আছে, যারা বলে বয়কা মাল, মানে যেগুলো বাতিল মাল, আমরা জানি এই অস্ত্রগুলো যে খুব এই মুহূর্তেই যে খুবই দামি জিনিস এসেছে তা না, এগুলো বয়কা মাল, বয়কা মানে বাতিল মাল, যেগুলো কেউ কিনবে না, ওগুলো পাঠাইছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এগুলো কার হাতে যাবে? এগুলো প্রথমত যাবে বাংলাদেশের হিজবুত তাহরিরের কাছে, তারপরে যাবে জামাতিদের কাছে, তারপরে যাবে এন্টি ইন্ডিয়ান সিংকুবামদের কাছে, এবং যারা চরম ভারত বিদ্বেষী, সাম্প্রদায়িক হিন্দু বিদ্বেষী, মুক্তিযুদ্ধ বিরোধী তো বটে, তাদের হাতে অস্ত্রগুলো বাংলাদেশের এই ধরনের লোকদের হাতে চলে যাবে। এর জন্য আপনি মগবাজার, জামাতের অফিস, কাকরাইলের তাবলিগ মনে করেন না, এরা নিজেরাই মারামারি করে। সুতরাং এরা যে কি করবে না, নিশ্চিত থাকেন। বরাবরই বলে আসছে তাবলিগ হচ্ছে সন্ত্রাসীদের, মুসলিম জঙ্গিদের এই উপমহাদেশে আতুর ঘর। এটা অনেকের কাছে এখন খারাপ লাগতে পারে। এরাই কিন্তু বলে, এক তাবলিগেরা এক দল আরেক দলকে বলে তারা ইহুদির এজেন্ট। কেন বলে জানেন? তারা আসলে ইহুদির এজেন্ট, হয়তোবা। আমার বক্তব্য এটা তাদের বক্তব্য, আমি বলি নাই যে তাবলিগ ইহুদির এজেন্ট। এক পক্ষে আর সাত গ্রুপ বলে জুবাইর গ্রুপ ইহুদির দালাল, জুবাইর গ্রুপ বলে সাত হচ্ছে ইহুদির দালাল, তার মানে দুইটাই ইহুদির দালাল। তাই না? কে বলছে? তারাই বলছে, তাদের মৌলবীরাই তাদেরকে দালাল বলতেছে ইহুদির। কিন্তু এরা আসলে জঙ্গিবাদের আতুর ঘর। এখানে হিজবুত তাহরির, জামাত এবং এই তবলিগ, এদের কাছে অস্ত্রগুলো যাবে। আর যাবে ভারতে যারা বিচ্ছিন্নতাবাদী, তাদের হাতে অস্ত্রগুলো চলে যাবে। মানে এই উপমহাদেশকে অস্থিতিশীল করার জন্য যা করার পাকিস্তানের মাধ্যমে কোনো একটি দেশ করতেছে। এখন কোন দেশ তা বোঝা বড় মুশকিল, এখন খুব মুশকিল। কোন দেশটা হতে পারে? আপনি যে সরাসরি শুধু আমেরিকাকে সন্দেহ করবেন তা না, আরো দেশ জড়িত থাকতে পারে, আমেরিকাও জড়িত থাকতে পারে, অথবা আমেরিকা এবং অন্যান্য দেশে জড়িত থাকে। এমনকি মানে পরস্পর বিরোধী দুই শক্তি, তারাও পাকিস্তানের মাধ্যমে এখানে ঢুকতেছে এইভাবে। কারণ এই অঞ্চল যদি অস্থিতিশীল করো, আরেকটা গ্রুপের কাছে চলে যাবে। সেটা হচ্ছে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে, এই মূর্খগুলো, মানে এগুলো শুধু মূর্খ না, সন্ত্রাসী। ওরা কোনো সন্দেহ নাই, রোহিঙ্গারা বাংলাদেশে যেগুলো রোহিঙ্গারা আসছে এগুলো সন্ত্রাসী ছিল, তাদের হাতে অস্ত্রগুলো চলে যাবে। আমি রোহিঙ্গাদের কেন সন্ত্রাসী বললাম জানেন? কারণ বার্মাতে কিন্তু সব মুসলমানদের তারাই নেই, অন্যান্য প্রদেশে বহু মুসলমান আছে, তাদের তো তারাই নেই। রোহিঙ্গাদের কেন তারাইল? আর রোহিঙ্গা শুধু মুসলমানদের তো তারাই নেই, রোহিঙ্গা হিন্দু, রোহিঙ্গা খ্রিস্টান, যারা পাইছে তারাই তারাইছে। শুধু যে রোহিঙ্গা মুসলমানদের তা না, তো হিন্দুদেরও তারাইছে, সেটা আমরা নজরে আনি না। আর এরা সন্ত্রাসী কার্যক্রম সেখানে বার্মাতে চালাইত, যার জন্য বুদ্ধিস্ট তাদের আগে সমল উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করতেছে। এখন এই জঙ্গিগুলোকে আশ্রয় দিতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা, বাধ্য হয়েছিল এই জামাতিদের কারণে। কারণ জানে যে তখন যদি রোহিঙ্গাদের আশ্রয় না দিত, তাহলে বলতো ইসলাম গেল, মুসলমান গেল। এমনি তো আওয়ামী লীগ পায় মৌলবীদের দেখে, মৌলবীরা আমাদের কাফের বলে মরতে, যদি তারা বলে, এখন তারা সরাসরি বলে দেয় যে আওয়ামী লীগরা কাফের, মুরতাদ, মুশরিকি, শিরকি, এগুলো বলা শুরু করছে। তারা আগেও বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও বলছে, এখন প্রকাশ্য আরো বেশি বেশি বলে। যাই হোক, মৌলবীদের তারা সন্তুষ্ট করতে পারবেন, একটু আলাদা প্রসঙ্গ। এখন এই পাকিস্তানের জাহাজে যে অস্ত্রগুলো আছে এগুলো চলে যাবে রোহিঙ্গাদের হাতে। এদেরকে যে প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে না, তার গ্যারান্টি কি? এই রোহিঙ্গাদের যে প্রশিক্ষণ দিচ্ছে না, তার গ্যারান্টি কি? তাদের হাতে অস্ত্র চলে যাবে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে। কারণ এই এনুস গভর্নমেন্ট, এনুস মিয়া, এই ইস্তিখোর ইনুস, সে আসার আগেই ঘোষণা দিচ্ছে চিকেন খেয়ে ফেলবে। এটা তার নিজের বক্তব্য।
একটা দেশকে আপনি হুমকি দিলেন। আমি দেখলাম আমাদের বাংলাদেশের বামপন্থীরা, ডানপন্থীরা, হুজুরপন্থীরা, তালেবানিপন্থীরা, হেফাজতপন্থীরা, হিজবুতিপন্থীরা, জামাতিরা একযোগে ভারতের এক সাংবাদিকের কথা বলছে যে তার তীব্র প্রতিবাদ জানাইছে, প্রতিবাদ করতে বলছে। সে নাকি বলছে চিটাগাং যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে হয়ে গেল। এটা প্রতিবাদ জানিয়েছে এবং বামপন্থী ডানপন্থী সবাই প্রতিবাদ জানিয়েছে। কিন্তু যখনই ইউনূস মিয়া বলল যে ভারতের চিকেন নেক খেয়ে ফেলবে, বা এখনো নাহিদেরা বলছে নাবালক, যেগুলার আমি নতুন নাম দিয়েছি গেলমান উপদেষ্টা, এই 3 গেলমান উপদেষ্টাও বলছে, এবং গেলমান উপদেষ্টার যে সহকারী গেলমান ছিল সারা দেশে তাদেরও আপনি ফেসবুক, ইউটিউব যে সার্চ দিলে আপনি তাদের পাবেন। তারা বলতেছে ভারতের চিকেন নেক খেয়ে ফেলবে। সেটা একটা সার্বভৌমত্ব, ওটা সার্বভৌমত্বের হুমকি ছিল না। একটা সাংবাদিক বলছে, সাংবাদিক টিভিতে বলছে একজন, আর বাংলাদেশে তো শত শত লোক এটা বলেছে। খোদ এই দেশের যে তথাকথিত এনজিওগ্রাম সরকার প্রধান, সে নিজে বলেছে চিকেন নেক খেয়ে ফেলবে। তাহলে এখন সেটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি নয়? আপনি নিজের সার্বভৌমত্বের জন্য হুমকি নিন্দা জানালেন, ওটা আপনি কেন করতে গেলেন? হ্যাঁ, কেন করতে গেলেন ওইটা কেন করতে গেলেন আপনি? ওইটাও তো নিন্দাযোগ্য। আপনি তো আরেকটা দেশে, আপনি যেমন আমার দেশকে কেউ হুমকি দেখ, আমার দেশকে বিচ্ছিন্ন করবে, এটা যেমন নিন্দনীয়, আমিও তো কোনো দেশকে হুমকি দিতে পারি না। আমাকে কেউ যদি মারতে চায় এটা যেমন নিন্দনীয়, কেউ হুমকি দিল আমার জানের প্রাণের, এটা যেমন নিন্দনীয়, তেমনি আরেকজনের জান প্রাণ নিতে যদি আমি হুমকি দিই সেটা তো নিন্দনীয়, তাই না? তো একজন সাংবাদিক, একজন বলছে, তার সে সাংবাদিক, সে বাংলাদেশ গভর্নমেন্ট, ভারতীয় গভর্নমেন্টের প্রতিনিধিত্ব করে না। সাংবাদিকরা স্বাধীন, এটা বাংলাদেশের পত্রিকা না, এটা ভারতের পত্রিকা, ভারতের মিডিয়া স্বাধীন, চরমভাবে তারা স্বাধীন, তার সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করে। এটা বাংলাদেশ পাকিস্তানের মিডিয়া যে। তবে বন্ধুরা, ভিডিওটি আগে যাবার পূর্বে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ আমার এই চ্যানেলটিতে নতুন হলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। এত কষ্ট করে আমি এত রাত্রে একটা ভিডিও যখন বানাচ্ছি, প্লিজ একটু লাইক করে সাপোর্ট তো করুন। চলুন দেখে নি শেখ ফরিদা কি বলছে। অবতারিক গোলামি করবে, সবাই করে না, অন্তত একটা পক্ষ থাকে তীব্র প্রতিবাদ করে, তারা সার্বভৌম নিজেও। তো একজন সাংবাদিক বলছে, কোনো গভর্নমেন্টের প্রতিনিধিত্ব বলে নাই, বলছে আপনাকে দেশ দখল করে নিবে। আপনারা না বলছেন যে চিকেন খেয়ে ফেলবেন, স্বয়ং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এনজিওগ্রাম সরকারের তথাকথিত প্রধান সে নিজে বলছে, তার উপদেষ্টারা বলছে, তার সাংঘাতিক মাহমুদুর রহমান সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক, তারা বলছে, জামাত বলছে, হেফাজত বলছে, এই আইরে বাইরের গাইরের এই যে ফ্রান্সের এজালাম খাওয়া রিফিউজিটা বলছে, রিফিউজির উস্তাদ ফ্রট মাজার চিঙ্গবাম সেও বলছে। কেউ বলে নাই যে ভারতকে ভেঙে ফেলবে। আপনি আন্ডা হয়ে মুরগি খায় ফেলতে চান, তো মুরগির একটা পশম আপনার একটু লালা দিছে, তাতে চিড়ে লাগান সার্বভৌমত্বকে। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে দেখেন সেই টুইট, সে পাকিস্তানের খোদ, এটা আমার এখান থেকে উল্টা দেখাবে অবশ্য। এই যে টুইট করছে, কি কি অস্ত্র আসতেছে পাকিস্তান থেকে, এটা টুইট বার্তায়, এটা আপনারা উল্টো করে দেখে নিতে পারবেন। এই যে টুইটে সেখানে বলছে যে পাকিস্তান উইল সাপ্লাই 40,000 rounds of long range artillery shell, 40 tons of RDX ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, আর অন্যান্য অস্ত্র তারা এগুলো এই টুইটটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা আশা করি আপনারা আমার আগে আপনারা দেখে ফেলেছেন। তো এই অস্ত্রগুলো, এই এক্সক্লুসিভ যেটা RDX, সেটা সন্ত্রাসী কার্যক্রমে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর আমরা এখন জানি যে বাংলাদেশে এখন চরম মৌলবাদী, এবং শুধু মৌলবাদী না, মুক্তিযুদ্ধ বিরোধী না, এরা শুধু মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবাদী চরম নিজেরা না, এরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা অন্যান্য দেশেরও স্বাধীনতায় বিশ্বাস করে না। পাকিস্তান হচ্ছে সন্ত্রাস রপ্তানিকারক। কে না জানে এটা? কে না জানে যে পাকিস্তান সন্ত্রাস রপ্তানিকারক? কে না জানে যারা সন্ত্রাস উৎপাদন করে এবং রপ্তানি করে? পাকিস্তানের এত বড় একটা জাহাজ বাংলাদেশে চলে আসলো, তার স্ক্যানিং হলো না, অথচ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে নগ্ন করে তার জাইঙ্গে খোলার পরে তাকে স্ক্যান করে যাইতে দিয়েছে আমেরিকায়। একটা সাবেক প্রেসিডেন্ট, এত বড় গজব পেচ্যুতি যা পৃথিবীর আর কারো বেলায় ঘটে নাই। বরং আমাদের দীপুমণিকে চুরি খেলে যেতে বলছিল, সে যায়নি। আমাদের তখন দীপুমণি, তখন শিক্ষামন্ত্রীটাকে পররাষ্ট্র, আমার মনে নেই, দীপুমণির সাথে আমেরিকা, সে প্রাইম মিনিস্টারের সাথে শেখ হাসিনার সাথে দীপুমণি গিয়েছিলেন আমেরিকা। দীপুমণিকে বলছিল চুরি খুলে আসো, দীপুমণি বলছে আমি রাইট, তখন সে দীপুমণি পররাষ্ট্রমন্ত্রী, তখন সে বলছে আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না। পরে খুদ প্রেসিডেন্ট তাকে নিজ জিম্মায়
দীপমণিকে আসতে বলে। সে তার চুরি খুলে নাই, তার বালা যেটা মেটাল সে তা খুলে নাই। আর পাকিস্তানের প্রেসিডেন্টের জাইঙ্গে খুলে ন্যাংটা করায়, তারপরে এয়ারপোর্ট পার হইতে দিছে। হোয়াইট হাউস তো দূরের কথা। আর হোয়াইট হাউসে দীপমণি যখন গেছে তখন সে চুরি সে খুলে, সে বলছে আমি চুরি খুলে যাব না, এবং তাকে হাত থেকে চুরি খুলতে পারে নাই। তার যে স্পেশাল গার্ড তারা তাকে যাইতে দেয় নাই, কারণ ওটা আলাদা আইন, এক একজন এক এক ফোর্সের জন্য এক এক আইন। তারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারা যে কাউকে বাধা দিতে পারে প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য। তারা দীপমণিকে যাই দেয় না। দীপমণি বলছে আমি যাবো না, চুরি বলছে আপনি শুধু বালাটা খুলে দেন, স্বর্ণের বালাটা। শুনছে আমি খুলবো না, এবং খুলে নাই। এবং সে ওই চুরি বালা নিয়েই সে ওই ওই মিটিংয়ে ছিল, প্রাইম মিনিস্টারের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সাথে মিটিং করছে। আর পাকিস্তানের প্রেসিডেন্টের জাইঙ্গেও খুলে দেয়, এয়ারপোর্টে খোলায় ফেলায় জাইঙ্গা, হোয়াইট হাউস তো দূরের কথা। আর সেই দেশের একটা জাহাজ আসলো, যেই দেশের প্রেসিডেন্টকে সভ্য দেশের মানুষেরা বিশ্বাস করে না, যারা জঙ্গি রপ্তানি করে, আর খুদ নিজেরাও জঙ্গি সন্ত্রাসী, এটা তারা মনে করে। নইলে একটা প্রেসিডেন্টকে জাইঙ্গা খোলায় কোনোদিন? পারভেজ মুশাররফের জাইঙ্গা খোলাই ছিল, সে সামরিক প্রধানও ছিল, তারপর তার জাইঙ্গা খোলেছে, বিশ্বাস করে নাই এয়ারপোর্টে। আর তো একটা পাকিস্তানের জাহাজ চলে আসলো আমাদের বাংলাদেশে, তার স্ক্যানিং করা হলো না। এটা কি করবে এখন? এই দেশে একটা, এই উপমহাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। কাশ্মীরে তো ধরা খেয়ে গেছে, কাশ্মীরে যখন 370 হটিয়ে দিল, ঠিক আছে, 330-35 এগুলো উঠে গেল, তখন মনে করেন যে এদের তো ব্যবসায় লস, পাকিস্তানের তো ব্যবসায় লস। পাকিস্তান বেঁচে খায় সন্ত্রাসী আর জঙ্গি আর অস্ত্র, এগুলো পরে যুদ্ধ করে, যুদ্ধের দালালি করে খায় পাকিস্তান। ওই যতদিন কাশ্মীর নিয়ে হাউকাউ করছে, টাকা পয়সা পাইছে, ওগুলো বন্ধ করে দিছে ভারত। ভারতে এমন কূটনৈতিক খেলা গেছে, সব বন্ধ হয়ে গেছে। এমন কিছু রাজনৈতিক কাজ করছে সংসদে, বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানিরা পাকিস্তানিদের এখন দেখতে পারে না। পৃথিবীতে সবচেয়ে যে জাতিটা পাকিস্তানকে সবচেয়ে বেশি ঘৃণা করে, সেটা হচ্ছে আফগানিরা। সবচেয়ে বেশি ঘৃণা করে আফগানিরা। সে আফগানিস্তানের নাম করে তারা ব্যবসা করছে, ওগুলো বন্ধ হয়ে গেছে। পাকিস্তানের তলাবিহীন চুরি হয়ে গেছে পাকিস্তান। এখন তাদের প্রেসিডেন্ট নামাজ পড়তে বলে, দেশের অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ, নামাজ পড়তে বলে, নামাজ পড়ে দোয়া করতে বলে। আবার নামাজ পড়ে দোয়া করা তো মৌলবীদের কাজ। তুমি প্রেসিডেন্ট হইলে, প্রধানমন্ত্রী, তোমার কি কাম? তোমার কি কাম? এখন ইউনূস সাহেব এখনো বলে নাই, কারণ যতদূর জানি সে নাস্তিক আর কি। কিন্তু নাস্তিক হলে তো হবে না, নাস্তিক হলে যে মানুষ অসাম্প্রদায়িক হয় তা না। তা প্রমাণ হচ্ছে পৃথিবী, এই উপমহাদেশে সবার আগে প্রমাণ হলো যে নাস্তিক মত করিলেই সে অসাম্প্রদায়িক হতে পারে না। তার প্রমাণ জিন্না। আর এখন দ্বিতীয় জিন্না এই যে ইউনূস মিয়া, এই যে কিস্তিখোর ইউনূস, এই দুইজনে তার প্রমাণ যে নাস্তিক হলে আর মদ খেলে, শুয়োর খেলেই, এমনকি তাদের সন্তান অমুসলিম হলেও, যেমন জিন্নার সন্তান মুসলিম, ইউনূসের সন্তান মুসলিম, তারপরও তারা অসাম্প্রদায়িক নয়, তারা সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক। মুক্তিযুদ্ধ বিরোধী তো বটেই ডক্টর ইউনূস, যাই সেটা অন্য বিষয়। এই যে ভারতের যে বিরুদ্ধে এখন তারা অস্ত্র প্রয়োগ করবে, বাংলাদেশের ভিতরে সন্ত্রাস সৃষ্টি করবে, সন্ত্রাসী তো বানাই রাখছে তারা। তো 17 বছর বসেছিল না, 53 বছরই তারা বসে নেই। পাকিস্তান বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের অগ্রগতি নস্যাৎ করার জন্য 53 বছর ধরে রেডি ছিল। এখন চরম সুযোগ পেয়ে গেছে, তাই শুক্রে 8 দিন না যেতেই তারা অস্ত্র পাঠিয়ে দিয়েছে জাহাজ ভরে ভরে। এগুলো ভারতকে অস্থিতিশীল করবে, বাংলাদেশকে অস্থিতিশীল করবে। বাংলাদেশের অর্থনীতি সুদান, ইথিওপিয়া এদের মতো হয়ে যাবে। যুদ্ধ হলে বাংলাদেশে দুর্ভিক্ষে মারার আগে না খায় মরবো কেন জানেন? এই দেশের মানে দুর্ভিক্ষ, অন্য দেশ কৃত্রিম দুর্ভিক্ষ বা কোনো কারণে দুর্ভিক্ষ হওয়ার আগে এই দেশের হাজি গাজী, ঠিক আছে, ব্যবসায়ী আছে না, 7 বারে হাজি, 5 বার উমরা করা, 10 বার উমরা করা হাজি, উমরা হাজি, এরা এমন কাজ করবে, খাদ্যদ্রব্যের এমন দাম বাড়বে, না খায় মানুষ এমনি মারা যাবে, আমি নিশ্চিত। আর ওই যে বলছিলাম যে চুলকাইতেছে ভারত যখন শুরু করবে তখন কি হবে? ভারত তার নিজের নিরাপত্তার স্বার্থে, তাদের জাতীয় নিরাপত্তার ব্যাপারে কিন্তু ভারতের শব্দ লেখ। অলরেডি ফিরাদ হাকিম কিন্তু বলে দিয়েছে বাংলাদেশ অস্তিত্ব থাকবে না। আমরা জানি যে মমতা ব্যানার্জি এবং তার দল ভারতীয় মুসলিমদের পক্ষে কাজ করে, মুসলিম তোষণ করে, সবাই জানে, প্রকাশ্য। এটা দুধেল গাই বলেই ফেলছে মমতা ব্যানার্জি, বলছে এরা মুসলমান হলে তার দুধেল গাই, তাদের পক্ষে সে বলে। ভারতের কলকাতায় একটা মুসলমান যে হুমকি দিতে পারে, এটা হিন্দু তা পারবে না। কলকাতায় মুসলমানদের সাথে হিন্দুরা মারামারি করে পারবে না। মমতা খোদ প্রশাসন মুসলমানের পক্ষে নেবে। আর এখানে উল্টা, এখানে আর্মি গিয়ে হিন্দুদের পিঠায় বাংলাদেশে, আর ওইখানে উল্টা মুসলমানদের সংখ্যালঘুদের পক্ষ নেবে, আর এখানে সংখ্যালঘুদের উচ্ছেদ করে। উল্টা
তো সেই মমতার মেয়র এবং মন্ত্রী বলছে যে বাংলাদেশ অস্তিত্ব থাকবে না যদি সে ভারত থেকে নজর হটায় না বা ভারতের সাথে কোনো কিছু করে। বুঝতে পারছেন তো? তারা জাতীয় স্বার্থে এক। তাদের এই মোদি, নরেন্দ্র মোদীর সাথে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা ডান বাম, সাউথ নর্থ ইস্ট, ঠিক আছে, নর্থ ইস্ট, যত কথাই বলেন, যত রাজনৈতিক দল ব্যক্তি মত আছে, এরা জাতে মাথা তাহলে ঠিক, আর নিজের দেশের জাতীয় নিরাপত্তা আগে দেবে। তাই তো ফিরহাদ হাকিম বলে ফেলছে, একটা মেয়র, পশ্চিমবঙ্গের একটা মেয়র বলছে বাংলাদেশ অস্তিত্ব থাকবে না। আপনারা ভাবতে পারেন কেন বলছে? কারণ তারা এগুলো খবর আগেই পেয়ে গেছে এবং ভারত তার উদ্বেগ প্রকাশ করছে। ভারত উদ্বেগ প্রকাশ করছে, এটা কূটনৈতিক ভাষা। তার মানে বুঝছেন তো যে তুমি যত যাই করো আমরা তোমাকে দেখে নিব। ইউনূস সরকার যেদিন প্রথম বাংলাদেশে প্রবেশ করছে তার আগেই তিনি বলে ফেলেছিলেন যে ভারতের চিকেন নেক খেয়ে ফেলবে এবং তার চামচারা ওই গীত গাইছে। তখনই ইউনূস তার পতনের, মূলত ওটা বলে তার পতনের, তার নিজের ভাগ্য সে নিজে লিখে ফেলছে। আর এই যে অস্ত্র আসতেছে না জাহাজে করে, বিমানে কি আসে আমরা জানি না, কিন্তু জাহাজে করে যা আসতেছে এগুলো ভারত ঠিকই খবর রাখে। ভারত ঠিকই খবর রাখতেছে এবং এর বিরুদ্ধে ভারত এমন কিছু করবে যে আমি আপনাদের কয়েকবার বলেছি এর আগে, যে যেইখানেই মৌলবীরা হাউকাউ শুরু করবে, যেইখানেই মৌলবীরা ক্ষমতায় আসার চেষ্টা করবে, ক্ষমতার কারাগারি করবে, মাদ্রাসা বেড়ে যাবে, তখনই ওই দেশের সমস্যা হবে। সেটা পৃথিবীর যে কোনো দেশ হোক। যতক্ষণই মাদ্রাসা বাড়বে তখনই এই বাংলাদেশের মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসা একটা করে হচ্ছে পাকিস্তানের হচ্ছে ক্যান্টনমেন্ট। এগুলো মসজিদ হচ্ছে আধা ক্যান্টনমেন্ট, মসজিদগুলো হচ্ছে বেশিরভাগ হলো পাকিস্তানের অফিস, বেশিরভাগ। আর যেগুলো মাদ্রাসা দেখেন এগুলো সবগুলো ক্যান্টনমেন্ট, পাকিস্তানি ক্যান্টনমেন্ট বলবে। এগুলো সবগুলো কেন পৃথিবীর যেখানে, এই ভারতে হোক আর বাংলাদেশে হোক, মাদ্রাসা যেখানে হবে ভারত আর বাংলাদেশে, এগুলো সব পাকিস্তানি ক্যান্টনমেন্ট, মিনি ক্যান্টনমেন্ট। এই মাদ্রাসাগুলো মনে করেন তাদের সৈন্যরা আছে, কিন্তু তাদের ট্রেনিং দেওয়া আছে, শুধু অস্ত্রটা দেওয়া হয়নি। এই জন্য জাহাজ অস্ত্র আসতেছে, এই অস্ত্রগুলো মাদ্রাসার ছাত্রের হাতে চলে যাবে। তারা জানে সেনাবাহিনী যেহেতু, বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু প্রশিক্ষিত, এরা জানে যে ভারতের সাথে ফাইট করতে গেলে আমাদের কি পরিণতি হবে, আমরা টিকতে পারবো না। যুদ্ধের যে অঙ্ক, যুদ্ধের যে ম্যাথমেটিক্স, ওই অঙ্কে কোনোদিনই আমরা ভারতের সাথে পারবো না। এর মানে এই না যে ভারত আমাদের দখল করে নিতে পারবে। পৃথিবী ওই দিন নেই, ওই দিন ভাগে খাইছে যে আপনি কোনো দেশ দখল করে, এত সহজ না, হয় না। আর ভারত কোনোদিনই ভারত বাংলাদেশকে নেবে না। আগে বলছে কেন নেবে না, কারণ এটা তার মার্কেট বাংলাদেশ। কেন সে যাবে বাংলাদেশকে দখল করে গেলে দায়িত্ব নিতে এই দেশের লোকদের? আর সে নিজের ঘরে নিজে আগুন লাগানো, বাংলাদেশকে সে দখল করতে আসছে, তখন তো এই দেশের মুক্তিযুদ্ধকে মানুষ এমনিতে অর্ধেক অস্বীকার করে, এখন তো ফুল অস্বীকার করবে। এটা ভারত জানে। আর পৃথিবীতে এটা কেউ হবে না যে একটা দেশকে পুরো দখল করে নেবেন, এটা হবে না। বাংলাদেশের সেনাবাহিনী কোনোদিনই ভারতের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে না প্রকাশ্য, কারণ জানে তারা টিকবে না। কিন্তু এই যে বড় বড় মূর্খ নির্বোধ মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো এই পাকিস্তানি অস্ত্রগুলো যাবে, এই দেশটাকে অস্থিতিশীল করবে এবং ভারতকে অস্থিতিশীল করবে। এই জন্য পাকিস্তান একটা চক্রান্ত করতেছে এবং অবশ্যই পিছনে আরো কোনো না কোনো, এবং একটা না কয়েকটা দেশ থাকতে পারে পাকিস্তানের পিছনে এর উদ্দেশ্যে। এটা অবশ্যই যারা বোঝার সমস্যা তারা বুঝে গেছেন যে এই জাহাজে করে অস্ত্র আসলে কোথায় কোথায় যাবে। যেমন আপনারা সব বলবেন, শুধু মাদ্রাসা ছাত্রদের নামটা বলবেন না। আমি জানি, কারণ এই ঝুঁকি বাংলাদেশের বুদ্ধিজীবীরা নিবে না, কারণ এটা বলা পর আর 5 মিনিট থাকতে পারবে না। এটা আওয়ামী লীগ আমলে বললেই থাকতে পারতো না। আর তখন জামাত, বিএনপি, ওই নুরা বিবিদের যুগ, এখন মুক্তিযুদ্ধ বিরোধীদের যুগ। এখন তো আপনি তো এটা বলতেই পারবেন না, বললে আর জীবনে আসতে পারবেন না। যেমন যে আমি বলছি, আমি তো কখনোই বাংলাদেশে প্রকাশ্যে আসতে পারবো না যতদিন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার গঠন হইলেও হবে না, তারপর আমাকে মেরে ফেলবে বাংলাদেশের এই জঙ্গলিরা। আমি জানি আওয়ামী লীগের লোকের মধ্যে যেগুলো জামাত শিবির, হেফাজতি মাইন্ডের, তারাই আমার মেরে ফেলবে। অন্যদের কথা তো বাদে দিলাম। ওই যে প্যানিক বাটন মতো বলতে হয় যে ভাই আমি আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও, মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসলে বাংলাদেশে আমি গেলে বা বাংলাদেশে থাকলে, ঠিক আছে, আমি দৌড়ানি খাবো, নিশ্চিত দৌড়ানি না, আমার জীবন নাশ হবে। আমি জানি আমি ঘর থেকে বেরোলেই, আমি ঘর থেকে বেরোতে গরমের মধ্যে থাকতে হয়। যাই হোক, সেটা অন্য বিষয়। এই ভারতের আপনারা যারা জনগণ, তারা সতর্ক হন।
এখনো সময় আছে, সতর্ক হন। এই ইউনূস সরকার হটান, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেন, বাংলাদেশের জনগণকে একটা মানে আপকামিং যুদ্ধ থেকে রক্ষা করেন, বাংলাদেশের জনগণকে একটি দুর্ভিক্ষ থেকে রক্ষা করেন, বাংলাদেশের জনগণ বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করেন। যদি এটা করতে চান তাহলে ইউনূসকে হটাইতে হবে, এই এনজিওগ্রাম সরকারকে সরিয়ে দিতে হবে এখান থেকে, এই দেশ থেকে। তাদের এই সরকারকে সরাইয়ে দিয়ে নির্বাচিত সরকার আসতে হবে। এই সরকারকে যত তাড়াতাড়ি সম্ভব এদের হটিয়ে নির্বাচিত যে কোনো সরকার না আসলে এই দেশ কিন্তু আসলেই বিপদে পড়ে যাবে, এদেশের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আপনারা সিমটম তো পাচ্ছেন যে কি হচ্ছে এখন। আরো ভয়াবহ হতো যদি ট্রাম্প, আমেরিকাতে প্রেসিডেন্ট ট্রাম্প না হয়ে জো বাইডেন হতো, তাহলে দেশ বাংলাদেশের অবস্থা আরো দ্রুত অবনতি করতো আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের অবস্থা আরো খারাপ হয়ে যেত, এরা আরো আরো উস্কানি পেয়ে যেত। তাই বাংলাদেশের জনগণ, আমরা যারা আছি আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের বুঝতে হবে, যারা সমঝদার তারা বলেন, জানি আমার মতো বলতে পারবেন না, কারণ কে কে আমার মতো রিস্ক নিবে, এত পাগল তো হয় না, আমার মতো উন্মত্ত হয় নাই যে বাংলাদেশে আপনি শেখ হাসিনা গালে দিতে পারবেন, খালেদা জিয়ারও গালে দিতে পারবেন, দিচ্ছ মানুষ, এর সাথেও করবেন, কিন্তু আপনারা মৌলবীদের বিরুদ্ধে যেতে পারবেন না। কারণ দুইটা জিনিস কাজ করবে, একটা হলো জান্নাত বেহেশত নাম, বেহেশত আপনার নাম ক্যান্সেল হয়ে যেতে পারে, মানে বলৎকারী মৌলানার বিরুদ্ধে পড়লেও নাকি দেশে মানুষের বেহেশত ক্যান্সেল হয়ে যায়। আর তো ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তো বলবেন, মুক্তিযুদ্ধের পক্ষে তো পক্ষের যারা তারাই বলে না, যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারাই মৌলবীদের সমালোচনা করতে ডরায়। অবশ্য এরা 71 সালে মৌলবীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে। সব আমাদের এলাকার মাদ্রাসা যেগুলো ছিল সব ছিল হইলো কোন মাদ্রাসা, বাংলাদেশে কোন মাদ্রাসাটা পাকিস্তানিদের আখড়া ছিল না, এরা ছিল পাকিস্তানের কোলাপুরের। এখনো তাই হবে। এই যে পাকিস্তানের জাহাজ, এরা আসছিল অস্ত্র খালাস করতে, মনে আছে? ওই অস্ত্র খালাসের কাহিনী আবার ঘটতেছে, ইতিহাসের পুনরাবৃত্তি। আমরা জানি না আমাদের বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের সাথে বাংলাদেশের ভাগ্যে কি আছে আমরা জানি না। হাসিনা কি লেখছেন? দিনের সাদা হাসিনা পতনের পর ইরানের ব্যবসা করতে চায় তাদের ইত্যাদি ইত্যাদি। হতে পারে, ইরানও থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, থাকতে পারে। আবার হয়তো এমন দেশ আছে আমরা অনুমানই করতে পারতেছি না। জাহাজের মালিককে দ্যাটস নট ইম্পর্টেন্ট, জাহাজের মালিককে দ্যাটস নট ইম্পর্টেন্ট। সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের এই কাজের জন্য যাবে দিছে কিনা সেটা তারাই ভালো জানে। জাহাজের মালিককে যেই হোক না কেন, ওই জাহাজটাকে কিভাবে স্ক্যানিং, উইদাউট স্ক্যানিং এ তাকে ঢুকতে দিল, দ্যাটস এ বিগ কোশ্চেন, $1 মিলিয়ন কোশ্চেন। এটাই হচ্ছে কোশ্চেন, যে কেন তারা স্ক্যানিং ছাড়া আসতে দিছে। যেখানে আওয়ামী লীগের একটা চুনোপুটি করা থাকতে পারে না, সাবের হোসেন চৌধুরীর পাকিস্তানের জাহাজ দিয়ে অস্ত্র দিবে, সরকারি করবে, এই এনজিওগ্রাম সরকারি এগুলো করতেছে, এরা পরিকল্পিত ভাবে করতেছে। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, এবং অবশ্যই এটা বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই পাকিস্তানি জাহাজ বাংলাদেশ আসা মানে কি, এটা বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, গভীর ষড়যন্ত্র চলতেছে। আমি জানি শিক্ষার ভারতের হাতে আবার খাবে, 71 সালের মতো আবার ভারতের মাধ্যমে সেম ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে, দেখতে পারবেন সামনে যদি এভাবে চলতে থাকে। ইতিহাসের আবার পুনরাবৃত্তি। তবে ভারত আর আগের মতো আর জায়গা দিবে না, ভারত আগের মতো 1 কোটি লোককে আর জায়গা দিবে না, বলেও না। তারা মুসলমান তো দূরের কথা, বাংলাদেশে হিন্দুদেরই জায়গা দিবে কিনা সন্দেহ আছে, এত দ্রুত আগের মতো আর দিবে না। তবে আমাদের যারা জনগণ, আমাদের সতর্ক হতে হবে। বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা আছে, বাংলাদেশের মানচিত্রের প্রতি শ্রদ্ধা আছে, পতাকার প্রতি ভালোবাসা আছে, তাদের উচিত এই মুহূর্তে বাংলাদেশকে, এই মুহূর্তে মানে যত দ্রুত সম্ভব এই ইউনূস মিয়ার এনজিওগ্রাম সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার নিয়ে আসেন। তা না হলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। সেই জন্য এটা দেরি করতে চাইছে এরা, এদের একটা উদ্দেশ্য আছে। এরা যত দেরি করতে পারবে, দেখবেন একটা দেশে হজবরলা বাজিয়ে দিবে, একটা বিশৃঙ্খলা করে নির্বাচন দেবে না, বলবে এই কারণে নির্বাচন দেওয়া গেল না। মনে করেন এখন যদি দেশে একটা বিরাট গণ্ডগোল হয়, তারা নির্বাচন করবে 5 বছর পরে হবে, এরকম টার্গেট করতে পারে। এর মানে এনজিওগ্রাম সরকারে টিকে থাকবে তা না। ওই এনজিওগ্রামের যারা এনজিওগ্রাম সরকার বানিয়েছে, দেশি এবং বিদেশি চক্রান্ত, তারা আবার আর একটা বেনজিওগ্রাম সরকার বানাবে, সেনজিওগ্রাম সরকার বানাবে, এরকম বানাইতে থাকবে, চেষ্টা করবে বিনা নির্বাচনে যতদিন টিকে থাকা যায়, ততই তো কাজ এরকম অকাম সন্ত্রাস করতে পারবে। তাই আমরা সতর্ক হই, সবাই সতর্ক হই, বাংলাদেশের জনগণ যারা, তা না হলে আমাদের খুব সমস্যা হবে সামনে। দেশে দুর্ভিক্ষ হয়ে যাবে, বারবার বলতেছি দেশে দুর্ভিক্ষ আসতে পারে। আর এই যে জাহাজ একটা আবারও কালকেও বলছি, এই জাহাজ আসছে, জাহাজ কি খালি যাবে?
পাকিস্তানে যখন ফেরত যাবে খালি যাবে এই দেশ থেকে অনেক কিছু পাচার হয়ে যাবে, তার মধ্যে নারী শিশু আছে, তার মধ্যে নারী শিশু থাকবে, সন্ত্রাসীরাও থাকবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস করে জাহাজ দিয়ে চলে যাবে পাকিস্তানে, বাংলাদেশের নারী শিশু পাচার হবে, গুম হবে, অপহরণ হবে, খুন হবে অনেক, দেখবেন এই জাহাজের কারণে, দেখতে পারবেন। আমি তো কালকে এটা বলছি। ভালো থাকবেন। দেখি একটু পরে ওই আপনারা ভয়েস অফ অ্যাথিস্টের যারা দর্শক তাদেরকে ধন্যবাদ, আমার ফেসবুক ফ্যান ফলোয়ার এবং ফেসবুক ফ্রেন্ড সবাইকে ধন্যবাদ। আমি আবার আসতেছি আর একটা ভিডিও নিয়ে। জামাত নাকি বলছে যে তারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করে নাই। কবে না জানি সনি লিওন বলে ফেলে যে সে ভার্জিন। অবশ্য যদি একটু বাংলাদেশের মগবাজার থেকে একটু ঘুরে যায়, অলরেডি সনি লিওনই বলে ফেলবে আমি তো ভাই ভার্জিন। যেমন এই 27 ঘন্টা বলে ফেলছে যে তারা নাকি মুক্তিযুদ্ধ বিরোধিতা করেনি 71 সালে, এই জামাতিরা। জ্যাকেটে নিয়ে আসতেছি, একটু করে লাইভে কথা বলবো। আপনারা বন্ধুরা, প্রায় আধা ঘন্টার এই ভিডিওটিকে যদি শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে দেখে থাকেন, তাহলে অবশ্যই আশা করি মোটামুটি আপনারা বুঝে গেছেন যে শেখ ফরিদা কি বলেছে। হ্যাঁ বন্ধুরা, আমার সন্দেহ একদম সত্য ছিল। তাই এমতো অবস্থায় এখন থেকে ভারত সরকার যদি তাদের দেশের ঘরের ভেতরে যেভাবে হোক কড়া ব্যবস্থা ওঠাতে শুরু না করে, তাহলে কিন্তু ভারতকেও সামনের দিনের মাসুল দিতে হবে। আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি কি হতে চলেছে। যাই হোক বন্ধুরা, অনেক রাত্রি হয়ে গেছে, আমি বেশি কিছু বলতে চাই না। ভিডিওটি এত দূরে শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব